সেটা নাম্বার থিওরি ক্লাস। তো আমাদের নাম্বার থিওরিতে যে টপিকটা চলছিল সেটা হচ্ছে নাম্বার থিওরেটিক ফাংশন। আমরা কিছু নাম্বার থিওরেটিক ফাংশন স্টাডি করছিলাম। তো আপাতত একটাই নাম্বার থিওরেটিক ফাংশন স্টাডি করা চলছে, সেটা হচ্ছে অয়েলার পাই ফাংশন। তো অয়েলার পাই ফাংশন তো অলমোস্ট আগের ক্লাস পর্যন্ত প্রপার্টিগুলো মোটামুটি আমরা যেগুলো সিলেবাসে আছে আর কি কভার করে ফেলেছি। তো আজকের একটা নতুন নাম্বার থিওরেটিক ফাংশন আমরা শুরু করব। তো যে ফাংশনটার নাম হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো এরকম টাইপের ফাংশন তোমরা আগেও পড়েছো বক্স ফাংশন হিসাবে। তো এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যেটা, সেটা ওই বক্স, পুরোটা বক্স না দিয়ে তোমার এইরকম একটা নোটেশন দিয়ে ডিনোট করা হয়। ওকে, তো ফর্মালি শুরু করা যাক। ধরো যে কোনো একটা রিয়েল নাম্বার দেওয়া আছে, এনি রিয়েল নাম্বার ফর এনি এক্স বিলংস টু আর। যে কোনো রিয়েল নাম্বারের জন্য আমরা একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো। দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার, বা এখানে ন্যাচারাল নাম্বার না, যে কোনো ইন্টিজার খুঁজে পাবো, কারণ রিয়েল নাম্বারটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। তো সেই কারণে আমরা একটা ইন্টিজার n খুঁজে পাবো। দেয়ার এক্সিস্ট n বিলংস টু z such that n less equal to x। এটা যে কোনো রিয়েল নাম্বার x এর জন্য আমরা এরকম একটা ইন্টিজার খুঁজে পাবো যে n less equal to x less than n plus 1। তো এখানে এই যে এই nটাকে বলা হয় ইন্টিগ্রাল পার্ট অফ দিস x। নাও দিস n, এটাকে বলা হয় integral part of the real number x। এই ইন্টিগ্রাল পার্টের সাহায্যেই বেসিক্যালি আমাদের গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা ডিফাইন করা হয়। ওকে, তো আমরা একেবারে ডেফিনেশন আকারেই দিচ্ছি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ডেফিনেশন। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে বেসিক্যালি একটা ফাংশন হবে। তো সেই ফাংশনের ডোমেন কি হবে আর কোডোমেন কি হবে। তো আমি এখানে দেখলাম যে কোনো রিয়েল নাম্বারের জন্য আমরা একটা ইন্টিগ্রাল পার্ট পাচ্ছি সেই রিয়েল নাম্বারের। তো যে কোনো রিয়েল নাম্বারের জন্যই আমার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা ডিফাইন হবে। সেই কারণে আমার ডোমেন হবে হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। এবার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সেটা কিভাবে ডিফাইন করা হয়, তার যে ইন্টিগ্রাল পার্টটা হবে সেই রিয়েল নাম্বারের, সেই ইন্টিগ্রাল পার্টটাই হচ্ছে, so the greatest integer function of that real number is that integral part of that real number. Okay, so the greatest integer function is a function। ফাংশনটা কিভাবে ডিনোট করা হয়, নিচের দিকে এইভাবে ক্লোজ করা হয়। is a function from R to Z defined by equal to n for all x belongs to R। সেখানে nটা কি আমাদের বলতে হবে, where n is the integral part
where n is the integral part of this real number x. তো ইন্টিগ্রাল পার্ট কি সেটা আমরা আগেই এখানে দেখালাম যে ইন্টিগ্রাল একটা রিয়েল নাম্বার ইন্টিগ্রাল পার্ট বলতে কি বুঝবো। তো এখানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যেটা সেটা এইভাবেই ডিফাইন হচ্ছে যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ সাম রিয়েল নাম্বার দ্যাট ইজ নাথিং বাট দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্যাট রিয়েল নাম্বার। তাহলে অ্যাজ ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি, যেমন ধরো 3.7, তাহলে এটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যদি এটার উপর অ্যাপ্লাই করি তাহলে আমাকে কি দেবে, এটার ইন্টিগ্রাল পার্ট, এন্ড হোয়াট ইজ দ্যাট। তো আমরা জানি দিস 3 less than this, so this is n plus 1, তার মানে 3.7 এর ইন্টিগ্রাল পার্ট হচ্ছে আমার 3, so this means equal to 3. ওকে, যদি আমি √5 বলি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ √5, তার মানে এটা আমার কার থেকে বড়, 2 এর থেকে বড় আর 3 এর থেকে ছোট। সো সেই কারণে এটা আমার ইকুয়াল টু 2 হবে, যেহেতু 2 less than √5 less than 2 plus 1. ওকে, সিমিলারলি আমি যদি -3.7 নিই তাহলে এটা কোন দুটো ইন্টিজারের মধ্যে লাই করছে, এখানে কিন্তু তোমার এটা -4 less than -3.7 less than -3, তাহলে -4 আর -3 মানে এখানে n টা হচ্ছে -4 and এখানে -4 plus 1 that is -3, তার মানে এইটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিলে সেটা কিন্তু -4 হবে, তাহলে -3.7 is -4। তাহলে বোঝা গেছে ফাংশনটা কিরকম। ওকে, তাহলে so for any x belongs to R, যে কোনো রিয়েল নাম্বার x এর জন্য আমরা কি লিখতে পারি, x equal to the integral part of x plus theta, যেখানে থিটাটা কোথায় লাই করবে, where 0 less equal to theta less than 1। তার মানে বুঝতেই পারছি x টা যদি আমার ইন্টিজার হয় তাহলে আমার থিটাটা 0 হবে, আর যদি ইন্টিজার না হয় তাহলে থিটাটা এমন একটা রিয়েল নাম্বার যে 0 আর 1 এর মধ্যে লাই করবে। তো এখানে যেমন এক্সাম্পল হিসেবে দেখতে পারবো এই 3.7, তাহলে আমরা এখানে কি লিখতে পাচ্ছি, 3.7 equal to the integral part of 3.7 বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ 3.7 প্লাস থিটা, যেখানে থিটাটা এখানে হচ্ছে 0.7, ঠিক আছে। তাহলে যে কোনো রিয়েল নাম্বার x এর জন্য আমরা এরকম লিখতে পারি। তো এখানে এই যে রিয়েল নাম্বার থিটা, এটাকে বলা হয় fractional part of this real number x. Now the real number theta of this real number theta is called the fractional part of the real number x, এই থিটাটাকে বলা হয় fractional part of the real number x, denoted by অনেক সময় fractional পার্টটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিনোট করা হয়, সেকেন্ড ব্র্যাকেট উইদিন সেকেন্ড ব্র্যাকেট x। তাহলে আমরা কি লিখতে পারি,
So for any x belongs to R, we have x equal to the integral part of x plus the fractional part of x. Okay, তো এই যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এরা কিছু প্রপার্টি স্যাটিসফাই করে, সেই প্রপার্টিগুলো এখন আমরা স্টাডি করব। মানে প্রপোজিশন 1। কি প্রপার্টি আছে? তো এগুলো হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের কিছু প্রপার্টি। প্রথমে বলছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ x প্লাস এম ইকুয়াল টু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ x প্লাস এম, মানে এখানে এমটা বেরিয়ে আসছে, যেখানে এমটা আমার একটা ইন্টিজার। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। তারপরে প্রপার্টি গুলো আছে, তো এগুলো আমরা পরপর প্রুভ করতে থাকি। আচ্ছা, তো এখানে অলরেডি x ফর x বিলংস টু r আর m বিলংস টু z দেওয়াই আছে, তো সেটা আলাদা করে লিখছি না। তো এখানে there exists n belongs to z such that
রিয়েল নাম্বার x প্লাস m এটার জন্য আমরা একটা ন্যাচারাল নাম্বার একটা ইন্টিজার n পাবো, যাতে করে n লেস দ্যান ইকুয়াল টু x প্লাস m লেস দ্যান n প্লাস 1। তো একদম শুরু করেছিলাম আমরা এটা দিয়েই, যে কোনো রিয়েল নাম্বারের জন্য আমরা এরকম একটা ইন্টিজার পাবো। তো এই যে ইন্টিজার n, এটাকে বলা হয় ওই ইন্টিগ্রাল পার্ট অফ দ্যাট রিয়েল নাম্বার। তো এখানে ওই ইন্টিগ্রাল পার্টটাই হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ দ্যাট রিয়েল নাম্বার। তো সো এখান থেকে লিখতে পারি, সো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ m ইকুয়াল টু n। এখান থেকে এগেন এখান থেকে আর কি লেখা যায়, এগেন n less equal to x plus n less than n plus 1, that implies এই m টা দিয়ে থ্রু আউট আমি যদি মাইনাস করি, n minus m less equal to x less than তাহলে আমি দেখলাম এই রিয়েল নাম্বার x যেটা, সেটা হচ্ছে n minus m আর n minus m plus 1, এই দুটো ইন্টিজারের মধ্যে আছে। তাহলে এক্ষেত্রে x এর ক্ষেত্রে আমার ইন্টিগ্রাল পার্ট কি হবে, নাথিং বাট n minus m। So n minus m, and what is n? n is the greatest integer function of x plus m, which implies greatest integer function of x plus m equal to, তো আমাদের যে প্রপার্টিটা প্রুভ করতে দেওয়া ছিল সেটা প্রুভ হয়ে গেল। The greatest integer function of x plus m equal to this one. সেকেন্ডটা বলা আছে greatest integer function of x, greatest integer function of minus x equal to 0 হবে যদি x আমার ইন্টিজারের মধ্যে থাকে, equal to minus 1 হবে যদি x does not belongs to set of integers। তাহলে এটা খুবই ইজি দেখা যাচ্ছে, যদি যখন তোমার কেসটা হচ্ছে x belongs to z, x belongs to যদি z হয়, তো ট্রিভিয়ালি তুমি দেখতে পাচ্ছ যে greatest integer function of x is nothing but x and greatest integer function of minus x is nothing but minus x, যখন আমার x টা ইন্টিজারের মধ্যে আছে। তাহলে একটা x একটা মাইনাস x দুটো যোগ করলে 0 হয়ে যাচ্ছে। তো সেই কেসটা আগে বলে দেওয়া যাক। When x belongs to z, so greatest integer function of x is x and that of minus x is minus x. So equal to 0 কখন, যখন x টা z এ আছে। এবার ধরো z এর মধ্যে নেই, নাও সাপোজ x does not belongs to z, তাহলে আমরা কি লিখতে পারি, then x equal to তো এটা আমরা যখন একটা রিয়েল নাম্বারের ফ্র্যাকশনাল পার্ট ইন্ট্রোডিউস করছিলাম, তখন আমরা এটা পেয়েছিলাম যে কোনো রিয়েল নাম্বার x এর জন্য x টাকে আমরা এইভাবে লিখতে পারি, that is greatest integer function of x plus theta, যেখানে 0 less equal to theta less than 1 ছিল,
যে কোনো রিয়েল নাম্বারের জন্য। তো এখানে আমরা জানি এক্সটা আমার ইন্টিজার হবে না, যেহেতু ইন্টিজার হবে না সেই কারণে এই লেস ইকুয়াল টু পার্টটা তুলে দেওয়া যায়, মানে থিটাটা 0 আর 1 এর মধ্যখানেই থাকবে, 0 হবে না। ওকে, সেই কারণে এটা এইভাবে লিখলাম। ধরে নিলাম এই যে ইন্টিগ্রাল পার্ট যেটা, সেটা ধরে নিলাম সাম n, কনসিডার equal to n। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, x equal to n plus theta। এখান থেকে মাইনাস এক্স কি লিখতে পারি, মাইনাস এন মাইনাস থিটা। এবার এখানে দেখো 0 লেস দেন থিটা লেস দেন 1, তার মানে মাইনাস থিটাটা কোথা থেকে কোথায় থাকবে, -1 লেস দেন মাইনাস থিটা লেস দেন 0, মাইনাস থিটাটা -1 আর 0 মধ্যে থাকবে। এবার এখান থেকে কি বলা যায়, 0 মানে এখানে আমি এমন একটা রিয়েল নাম্বার আনতে চাইছি যেটা 0 আর 1 এর মধ্যে আছে। তো 0 লেস দেন 1 মাইনাস থিটা লেস দেন 1, থ্রু আউট আমি যদি 1 দিয়ে অ্যাড করি তাহলে this becomes 0, this becomes 1 minus theta, this becomes 1, so 0 less than 1 minus theta less than 1। তাহলে আমি এখানে এটা লিখতে পারি যে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এন মাইনাস 1, এখানে জাস্ট -1 প্লাস 1 করেছি। তাহলে এখান থেকে তার মানে এই 1 মাইনাস থিটাটা তোমার এখানে দেখছো যে 0 আর 1 এর মধ্যে আছে। এখানে মাইনাস এক্স এমন একটা রিয়েল নাম্বার যেটাকে আমি সাম ইন্টিজার প্লাস সাম রিয়েল নাম্বার হুইচ লাইজ বিটুইন 0 and 1। সো ক্লিয়ারলি তোমার এই যে ইন্টিজারটা সেটা নাথিং বাট দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দিস মাইনাস এক্স। সো এখান থেকে কি বলা যায়, মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এন মাইনাস 1, মাইনাস 1টা কি, মাইনাস এনটা, that is minus of the greatest integer function of x minus 1, that means x plus greatest integer function of minus x equal to minus 1। তাই পুরো জিনিসটা কখন পেলাম, যখন আমার x টা does not belongs to z। তাহলে সেকেন্ডটা অলরেডি প্রুভড হয়ে গেল। তো আমরা দেখলাম যে x টা যদি ইন্টিজার হয় তাহলে greatest integer function of x and that of minus x is 0, আর যদি z এর মধ্যে না থাকে, যদি ইন্টিজার না হয় x টা, তাহলে greatest integer function of x and that of minus x is -1, and that is the statement here, the number 2। ওকে, এবার আমরা 3 নম্বরটা প্রুভ করব। আমাদের প্রুভ করতে হবে যে কোনো রিয়েল নাম্বার x আর y এর জন্য greatest integer function of x and plus that of y is less equal to that of x plus y। ওকে, তাহলে we can write
তাহলে এটা যে কোনো রিয়েল নাম্বারের জন্য আমরা লিখতে পারি x ইকুয়াল টু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ x প্লাস থিটা 1, মানে x এর ফ্র্যাকশনাল পার্টটা আমরা ধরে নিলাম থিটা 1 আর y এর ফ্র্যাকশনাল পার্টটা ধরে নিলাম থিটা 2। আর এগুলো আমরা ধরে নিই যে সাপোজ greatest integer function of x equal to k1 and equal to k2 আচ্ছা এখানে যেটা এই greatest integer function of x equal to n, তার মানে n টা এখানে আমার ইন্টিজার আছে, এখানে n টা belongs to z, যদিও বোঝাই যাচ্ছে তাও এখানে মেনশন করে দেওয়া ভালো। তো এখানেও আমি যেভাবে x ইকুয়াল টু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ x ইকুয়াল টু k1 আর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ y ইকুয়াল টু k2 ধরলাম, তার মানে এখানে আমার k1 আর k2 দুটোই হচ্ছে ইন্টিজার, দ্যাট ইজ k1, k2 belongs to z। তাহলে আমি এখানে x প্লাস y কি পাবো, x প্লাস y এটা পাবো k1 প্লাস k2 প্লাস থিটা 1 প্লাস থিটা 2, which implies এখানে k1 প্লাস k2 দুটোই ইন্টিজার, k1 প্লাস k2 টাও ইন্টিজার, তাহলে বাই প্রপার্টি 1 আমরা কি পেতে পারি, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ x প্লাস m ইকুয়াল টু দ্যাট অফ x প্লাস m, তার মানে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে k1 প্লাস k2 প্লাস গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ থিটা 1 প্লাস থিটা 2, এটা হচ্ছে লিখতে পারি বাই প্রপার্টি 1 বাই 1। এটা পরীক্ষার খাতায় ওই প্রপার্টিটা লিখে দিতে হবে যে কোথা থেকে পাচ্ছ, যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ x প্লাস m, যেখানে x টা একটা রিয়েল নাম্বার, m টা একটা ইন্টিজার, দ্যাট ইজ ইকুয়াল টু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ x প্লাস m, মানে ইন্টিজার থাকলে সেই ইন্টিজারটা এই বক্সের মধ্যে থেকে বেরিয়ে আসছে। ওকে, এবার তোমার এই থিটা 1 প্লাস থিটা 2 এই জিনিসটা কি, এখানে তোমার থিটা 1 টা 0 থেকে 1 এর মধ্যে আছে, থিটা 2 0 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে থিটা 1 প্লাস থিটা 2 0 আর 2 এর মধ্যে লাই করছে, 0 লেস ইকুয়াল টু থিটা 1 প্লাস থিটা 2 লেস দেন 2। এটা যদি হয় তাহলে এটার ইন্টিগ্রাল পার্টটা সেম, 0 আর 2 এর মধ্যেই লাই করবে, which implies integral part is greater equal to 0, and since this term is greater equal to 0, তাহলে আমার এই টার্মটা is greater equal to k1 plus k2, and which is equal to this one, and this property is proved. So number 3 is proved. Okay.
নাম্বার 4, যেখানে যেহেতু x বাই m লিখেছি সেই কারণে m টা নট ইকুয়াল টু 0 নিতে হবে এখানে। আর ফর এনি ইন্টিজার এখানে m বলাই ছিল, তাহলে m টা নট ইকুয়াল টু 0 মানে এমন একটা ইন্টিজার যে নট ইকুয়াল টু 0, তার মানে m টা আইদার পজিটিভ ইন্টিজার নতুবা নেগেটিভ ইন্টিজার হবে। তো আমরা পজিটিভ ইন্টিজার নিয়ে এগোচ্ছি, সেটা প্রথমে ধরে নাও, কনসিডার m greater than 0. Suppose equal to n, তাহলে আমরা কি লিখতে পারি? That is x by m equal to n plus theta, যেখানে 0 less equal to theta less than 1, যেখানে থিটাটা হচ্ছে x by m এর ফ্র্যাকশনাল পার্ট, তাহলে which implies x equal to mn plus n theta। এবার again using property 1 কি লিখতে পারি? যে integral part of x equal to integral part of mn plus m theta, which is equal to mn plus integral part of m theta, এখানে by 1 by 1 মানে this one। ওকে, এবার এখান থেকে এবার তার মানে আমার এই টার্মটা দেখতে হবে, এই টার্মটা কি দাঁড়ায়? ইন্টিগ্রাল পার্ট অফ m থিটা বাই m। তোমার এখানে 0 লেস ইকুয়াল টু থিটা লেস দ্যান 1 আছে, এখান থেকে পাই 0 লেস ইকুয়াল টু m থিটা লেস দ্যান m। যেহেতু m আমি পজিটিভ ধরে নিয়েছি সেই কারণে আমার ইনইকুয়ালিটি সাইন সেম থাকলো। এবারে একটা রিয়েল নাম্বার যে 0 আর m এর মধ্যে আছে, m টা একটা ইন্টিজার, 0 আর m এর মধ্যে আছে, তার মানে m থিটাটা নন নেগেটিভ, যে এমন একটা নন নেগেটিভ রিয়েল নাম্বার যে 0 আর m এর মধ্যে আছে, তাহলে তার ইন্টিগ্রাল পার্টটা কার মধ্যে থাকবে? 0 আর m এর মধ্যেই থাকবে, এটা আমরা বলতে পারি। which implies, কারণ আমি যদি এখানে ইন্টিগ্রাল পার্ট যদি ইউজ করি তাহলে m এর ইন্টিগ্রাল পার্ট আমার m ই হবে, সেই কারণে আমি এখানে লিখতে পারি 0 লেস ইকুয়াল টু m থিটা লেস দ্যান m। আর m টা যেহেতু পজিটিভ ধরেছি এই কেসে, লিখতে পারি 0 লেস ইকুয়াল টু this one। দেখো ইন্টিগ্রাল পার্ট অফ m থিটা বাই m, এটা 0 আর 1 এর মধ্যে আছে, তার মানে পরিষ্কার আমার এই যে জিনিসটা, এটা আমার এই রিয়েল নাম্বারের ফ্র্যাকশনাল পার্ট। তো ক্লিয়ারলি আমি এখান থেকেই বলতে পারি যে ইন্টিগ্রাল পার্ট অফ x by m equal to n, and what is n? n is nothing but integral part of x by m. So
So this one proved. Okay, and similar is the case when m টা একটা নেগেটিভ ইন্টিজার, একইভাবে ডিল করা যাবে। ওকে, তো সেইটা আমি আর দেখাচ্ছি না। এবার the last property, this one, m by k, this one. তো সেম প্রসেস ধরে নাও, এখানে সাপোজ this is equal to n, তার মানে এটা একটা ইন্টিজার, nটা m by k এর ইন্টিগ্রাল পার্টটা n ধরলে, তাহলে আমরা কি লিখতে পারি? সো m by k equal to n plus theta, এরকম একটা থিটা এক্সিস্ট করবে, where 0 less equal to theta less than 1. এবার এখান থেকে আমি চাই হচ্ছে lm by k, এখানে l আর k দুটোই হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার দেওয়া আছে, তো obviously পজিটিভ। তো এখান থেকে আমি lm by k কি নিতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু ln প্লাস l থিটা। আর এখানে তোমার এলটা একটা ন্যাচারাল নাম্বার, এনটা m by k ইন্টিগ্রাল পার্ট, দ্যাট মিন্স অ্যান ইন্টিজার, তার মানে lnটাও একটা ইন্টিজার। এগেন অ্যাপ্লাইং the property 1 here, the integral part of ln by k is equal to by 1। তারপরে খুবই সহজ, তাহলে দেখতে পেলে lm by k এর ইন্টিগ্রাল পার্টটা দাঁড়াচ্ছে আমার ln প্লাস ইন্টিগ্রাল পার্ট অফ l থিটা। তাহলে এবার l থিটাটা কি জিনিস দেখা যাক। আমার 0 লেস ইকুয়াল টু থিটা লেস দেন 1 আছে, তার মানে এখান থেকে 0 লেস ইকুয়াল টু l থিটা লেস দেন l লিখতে পারি, কারণ lটা ন্যাচারাল নাম্বার দেওয়া আছে, তার মানে lটা হচ্ছে পজিটিভ। তাহলে এখান থেকেই বলা যায় which implies integral part of l theta is greater or equal to 0. Okay, means this term is greater or equal to 0. So ln by k is greater or equal to ln. Now what is that? l into what is n? n টা ধরে নিয়েছিলাম m by k এর ইন্টিগ্রাল পার্ট, which is equal to l into m by k এর ইন্টিগ্রাল পার্ট। তো প্রুভ হয়ে গেল, এটাই তো চাইছিলে, l into m by k এর ইন্টিগ্রাল পার্ট is less equal to the integral part of ln by k. So done. Okay.
ওকে, তো যে প্রপার্টিগুলো আমরা এখানে মেনশন করেছিলাম 1 থেকে 5 পর্যন্ত সবকটাই প্রুভ করা গেল। এবার আমরা আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর দিকে মুভ করব। What is that interesting fact? ধরো 9 ফ্যাক্টোরিয়াল নিলাম। কারণ আমি জিজ্ঞেস করলাম এই 9 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 9 ফ্যাক্টোরিয়ালকে তো 2 ডিভাইড করবে, কারণ 9 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমার 1 2 3 ডট 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 9। So this is your 9 factorial. আমি জিজ্ঞেস করলাম এখানে 2 এর হাইয়েস্ট পাওয়ার কত যে কিনা 9 ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করে। তো এখানে জাস্ট বাই ইন্সপেকশন এটা আমরা দেখে বলে দিতে পারি, কারণ এখানে আমরা জানি 2 এর মাল্টিপল কোথায় কোথায় আছে 1 থেকে 9 এর মধ্যে। আমরা জানি এই 2 থেকে একটা পাওয়ার থাকবে, সো যখন 4 আসবে 4 থেকে 2 স্কোয়ার মানে দুটো পাওয়ারে কন্ট্রিবিউশন 2 থাকবে 4 এর। এগেন 5 6 6 এর জন্য 2 into 3 1, 2 এর পাওয়ারে কন্ট্রিবিউশন ইজ 1 ফ্রম 6, 6 থেকে কন্ট্রিবিউশন 1 থাকবে। 7 8 8 এর জন্য কিন্তু 2 এর পাওয়ার কিউব, সো 2 এর পাওয়ারে কন্ট্রিবিউশন ইজ 3 ফ্রম 8। তাহলে 8 2 এর পাওয়ার নেই, সো 2 এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2 কিউব, যেটা 9 এর থেকে ছোট। 2 এর আর কোনো পাওয়ার নেই যে 9 এর থেকে ছোট। তার মানে এই হচ্ছে আমার 2 এর পাওয়ারে 2 কন্ট্রিবিউট করেছে 1, 4 কন্ট্রিবিউট করেছে 2, 6 কন্ট্রিবিউট করেছে 1, 8 কন্ট্রিবিউট করেছে 3। তার মানে 2 এর পাওয়ার কত দাঁড়াচ্ছে? 2 to the power 1 plus 2 plus 1 plus 3. That means 2 to the power 7. So 2 to the power 7 divides 9 factorial. So highest power of 2 that divides 9 factorial. 2 to the power 7. So 7 is the answer. Okay. এবার এইটা যদি আমার কোনো বড় এরকম নাম্বার দেওয়া থাকে, যে কোনো একটা পজিটিভ ইন্টিজার দেওয়া থাকলো আর কোন একটা পার্টিকুলার প্রাইম নাম্বার বলে দিল, যে বলল সেই প্রাইমের হাইয়েস্ট পাওয়ার কত যে কিনা এই পজিটিভ নাম্বার যদি n দেওয়া থাকে সেই n ফ্যাক্টোরিয়ালকে যে ডিভাইড করছে। সো হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ p দ্যাট ডিভাইডস n ফ্যাক্টোরিয়াল হোয়ার n ইজ এ পজিটিভ ইন্টিজার। তো এটা যেহেতু ছোট সেটা আমরা ইন্সপেকশন করে বলে দিতে পারলাম। যদি কোনো বড় নাম্বার থাকে সেক্ষেত্রে আমাদের একটা ওয়ার্কিং ফর্মুলা চাই। তো আমরা এই এক্সাম্পলটা নিয়েই একটু এগিয়ে মানে প্রুফের কনস্ট্রাকশন কিভাবে হবে সেই কনস্ট্রাকশনটা দেখানোর চেষ্টা করি এই এক্সাম্পলটা দিয়ে, তারপর আমরা জেনারেল প্রুফ করব। ওকে, তাহলে আমার 9 থেকে ছোট বা বলতে পারি এই আমরা যেহেতু 9 ফ্যাক্টোরিয়াল এখানে কনসিডার করছি, তাহলে ফার্স্ট কনজিকিউটিভ যে 9 নাম্বারস 1 2 up to 9 এদের মধ্যে কারা আমার, যেহেতু আমি 2 এর পাওয়ার চাইছি, প্রাইম এখানে যেহেতু 2 কনসিডার করেছি প্রাইম নাম্বারটা, যেহেতু 2 এর পাওয়ার চাইছি তাহলে আমরা 2 এর মাল্টিপল গুলো দেখব যারা 9 এর থেকে ছোট বা 9 এর সমান। তো এখানে আমার 2 এর মাল্টিপল কতগুলো আছে? 2 4 6 8 এই চারটে নাম্বার আছে। ওকে, যেখানে 8 হচ্ছে লার্জেস্ট মাল্টিপল which is less than or equal to 9, largest multiple of 2 which is less than or equal to 9। তো এই 8 এর জন্য আমরা কিভাবে লিখতে পারি? 9 equal to so
2 into 4 plus 1, এই মাল্টিপলগুলো এখানে কিভাবে আছে 2 into 1, 2 into 2, 2 into 3, 2 into 4। তাহলে যেহেতু এটা লার্জেস্ট মাল্টিপল, তার মানে আমরা 9 কে এইভাবে লিখতে পারি, এখানে এইভাবেই লেখা যাচ্ছে 9 equal to 2 into 4 plus 1। তার মানে 9/2 কি লিখতে পারি, that is 4 plus half, which implies 9/2 এর ইন্টিগ্রাল পার্ট হচ্ছে 4। এটা আমরা কেন করলাম, কারণ বেসিক্যালি আমরা জানতে চাইছি যে এখানে কতগুলো মাল্টিপল আছে 2 এর। তো এই ক্যালকুলেশনের সাহায্যে 9 এর থেকে ছোট বা 9 সমান কতগুলো 2 এর মাল্টিপল আছে সেটা আমরা বার করে ফেলতে পারলাম ইউজিং গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ওকে, কারণ যেহেতু আমার এখানে এই হাফ যেটা আছে, হাফ লাইজ বিটুইন 0 and 1, so this half is nothing but the fractional part of 9/2। আর আমরা এখানে তাহলে 4খানা মাল্টিপল পেলাম 2 এর, 9 এর সমান বা 9 এর ছোট। এবার এই যে প্রতিটা মাল্টিপল গুলো, এই 4খানা মাল্টিপলের প্রতিটা মাল্টিপল 2 এর পাওয়ারে আমার কন্ট্রিবিউট করবে। তো 2 এর পাওয়ারে যেহেতু প্রত্যেকেই এখানে প্রতিটা ইন্টিজারই এরা প্রত্যেকেই হচ্ছে 2 এর মাল্টিপল, তার মানে অ্যাটলিস্ট একবার করে তো কন্ট্রিবিউট করবেই 2 এর পাওয়ারে। তো সেই কন্ট্রিবিউশন 1 গুলো আমরা এখানে এইভাবে কনসিডার করছি। তো এই 2 কন্ট্রিবিউট করেছে একবার, তো আপাতত আমি অ্যাটলিস্ট 1 যেহেতু, সেই 4 এর তরফ থেকে আমি কন্ট্রিবিউশন 1টাই এখন কনসিডার করছি। 6 এর তরফ থেকে 1, 8 এর তরফ থেকেও 1টা আপাতত কনসিডার করছি। এবার বক্তব্য হচ্ছে এই যে মাল্টিপল গুলো 2 এর মাল্টিপল পেলাম, এরাই হচ্ছে আমার সেট অফ অল মাল্টিপলস অফ 2 লেস দ্যান অর ইকুয়াল টু 9। এবার এই মাল্টিপল গুলোর মধ্যে আমার এমন কিছু কিছু 2 এর মাল্টিপল থাকবে যারা আবার 2 স্কোয়ারের মাল্টিপল হবে। যেমন আমরা এখানে জানি, এখানে আমার আছে 2 স্কোয়ারের মাল্টিপল 4 আর 8, এই দুটো আছে। তাহলে 4 আছে, 8 আছে, 2 স্কোয়ার মানে 2 স্কোয়ার, আর এটা ধরো 2 into 2 স্কোয়ার আছে। তো এখানে আমি 9টাকে কিভাবে লিখতে পারি, 2 into 2 স্কোয়ার প্লাস 1 again। এবার এখানে 9/2 স্কোয়ার ইকুয়াল টু 2। এবার দ্যাট মিনস 9/2 স্কোয়ারের ইন্টিগ্রাল পার্ট কত, is 2। দ্যাট মিনস আমার 2 স্কোয়ারের মাল্টিপল আছে দুটো, সেটা এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের সাহায্যে বোঝা যাচ্ছে। এবার এদের প্রতিটা, এই ইন্টিজার গুলোর প্রত্যেকে আবার 2 এর পাওয়ারে, এখানে তো অলরেডি 1 করে কন্ট্রিবিউট করেছিল, এখানে আবার অ্যাডিশনাল 1 করে আবার কন্ট্রিবিউট করবে। সেই অ্যাডিশনাল কন্ট্রিবিউশনটা এখানে কনসিডার করতে হবে। আমরা এখানে কনসিডার করলাম যে 2 স্কোয়ার মানে এখানে যখন এই এলিমেন্টগুলোর মধ্যে দেখছিলাম, এখানে আমি বলছিলাম যে এদের প্রতিটা ইন্টিজারই 2 এর পাওয়ারে অ্যাটলিস্ট 1 করে কন্ট্রিবিউট করবে। সেই 1 করে আমরা এখানে এই 4 বার লিখে থেমে গেছিলাম। আবার এখানে দেখছি যারা 2 স্কোয়ারের মাল্টিপল, তারা অ্যাডিশনাল আবার 1 করে কন্ট্রিবিউট করবে। সেইখানে আমরা দেখলাম 2 স্কোয়ারের মাল্টিপল আমার দুটো আছে, যেটা হচ্ছে 2 স্কোয়ার আর 2 কিউব। মানে প্রতিটা তরফ থেকে 2 স্কোয়ারের তরফ থেকে 1 অ্যাডিশনাল কন্ট্রিবিউশন, 2 কিউবের তরফ থেকে 1 অ্যাডিশনাল কন্ট্রিবিউশন কনসিডার করলাম। এগেন সিমিলার ফর 2 কিউব, আমরা 2 কিউব 1 into 2 cube plus 1, again 9/2 cube to 1 plus 1/2 cube, and 9/2 cube এর ইন্টিগ্রাল পার্ট, তার মানে হচ্ছে আমার 1। তার মানে আমার 2 কিউবের মাল্টিপল
যেটা কিনা 9 থেকে সমান বা 9 ছোট, সেটা আমার একটাই আছে, সেটা হচ্ছে 2 কিউব। সেটা এই এক্সাম্পল থেকে ক্লিয়ার। তাহলে এর জন্য আবার অ্যাডিশনাল একটা কন্ট্রিবিউশন থাকবে 2 কিউবের জন্য, কারণ 2 স্কোয়ার পর্যন্ত আমার যারা 2 স্কোয়ার তারা দুবার করে কন্ট্রিবিউট করেছে, যে 2 কিউব সে 3বার কন্ট্রিবিউট করবে। তো 2 কিউবের জন্য আমরা আপাতত দুটো কন্ট্রিবিউশন 1 কনসিডার করেছি। তো 2 কিউবের জন্য আর এক্সট্রা 1 এখানে কনসিডার হবে। তাহলে এখানে কতগুলো 1 হলো দেখো, 1 1 1 4 5 6 7, 2 to the power 7। সো আমার যে অ্যান্সার সেটা হবে 9/2 প্লাস 9/2 স্কোয়ার প্লাস 9/2 কিউব, which is equal to 4 plus 2 plus 1, which is 7। ওকে, এবার নিশ্চয়ই জেনারেল প্রুফ যেটা হবে সেটা করলে তোমরা বুঝতে পারবে বেসিক্যালি প্রুফের কনস্ট্রাকশনটা। স্টেটমেন্টটা হচ্ছে এইটা, let n be a positive integer and p be any prime number, then the highest power of p that divides n factorial is given by this sum, summation the integral part of n by p to the power I, where I running from 1 to infinity। তো এখানে দুটো কোশ্চেন অ্যারাইজ করছে। এখানে then the highest power of p, যেখানে আমি p নিয়েছি যে কোনো প্রাইম। তো ফার্স্ট অফ অল যে কোনো প্রাইম নিচ্ছি সেটা আবার n ফ্যাক্টোরিয়ালকে ভাগ করবে p এর কোনো পাওয়ার, তার গ্যারান্টি করবে। সেটা নাও করতে পারে, সেখানেও কোনো আমার প্রবলেম নেই। আমার পিটা যদি n এর থেকে ছোট হয় তাহলে পিটা অবশ্যই n ফ্যাক্টোরিয়ালকে ভাগ করবে, সেটা ক্লিয়ার। কিন্তু পি যদি আমার n এর থেকে বড় হয় তাহলে পি এর কোনো পাওয়ার n ফ্যাক্টোরিয়ালকে ভাগ করবে, করার দরকার নেই। ইন দ্যাট কেস n বাই পি টু দি পাওয়ার I এর ইন্টিগ্রাল পার্টটা আমার 0 হবে। তাহলে পি এর কততম পাওয়ার আমার n ফ্যাক্টোরিয়ালকে ভাগ করছে, পি এর পাওয়ার আমার এখান থেকে আমি পাচ্ছি 0। তো পি এর পাওয়ার 0 মানে দ্যাট ইজ 1, নো প্রবলেম। আর ইনফাইনাইট সামটা এবার আমরা প্রুফের মধ্যে ওটা ক্ল্যারিফাই করব। বেসিক্যালি এটা ইনফাইনাইট লেখা হয়েছে, তো এই ইনফাইনাইট সামটা একটা বেসিক্যালি একটা ফাইনাইট সাম। এটা মানে এটা আফটার ফাইনাইট টার্মস এই সামটা এন্ড করবে, মানে তারপর থেকে সমস্ত টার্মগুলো আমার 0 হবে আফটার সাম ফাইনাইট টার্ম। মানে এখান থেকে যেমন আমরা বলতে পারি এটা 3 পর্যন্ত এসছে। তো যেহেতু আমরা ওখানে আরবিট্রারি n আর আরবিট্রারি p নিচ্ছি, এটা কতদূর পর্যন্ত যাবে আমরা
স্পেসিফিক করে বলতে পারি না, ডিফার্স ফ্রম এক্সাম্পল টু এক্সাম্পল। সেই কারণে এটা আমাকে 1 to infinity নিতে হয়েছে, কিন্তু প্রতিটার ক্ষেত্রেই আমার সামটা ফাইনাইট হবে। তো সেইটা এখানে প্রথমে ক্লারিফাই করা যাক। ফার্স্ট অফ অল, let us clarify that the above sum is actually finite. So for the positive integer n, তো আমার একটা নন নেগেটিভ ইন্টিজার k থাকবে, যাতে করে p to the power k is less than equal to n, less than p to the power k plus 1 হবে। ওকে, এবার এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলা যায় তার মানে n যদি লেস দেন p to the power k plus 1 হয়, তার মানে n by p to the power k plus 1 এটা লেস দেন 1 হবে, তার মানে এর integral part is 0, and not only that, also n by p to the power I, a integral part is 0 for all I greater than k। k এর পর থেকে যত p এর এরকম পাওয়ার আছে, এই ইন্টিগ্রাল পার্টটা আমার অলওয়েজ 0, তার মানে k এর পর থেকে এই সামের বাকি টার্মগুলো সব 0 হবে, যেহেতু এটা আমার p to the power k আর p to the power k plus 1 এর মধ্যে এইভাবে আছে। ওকে, এবার এই এক্সাম্পলটা যেভাবে স্টাডি করেছিলাম একদম সেইভাবে আমরা স্টাডি করব। তো n ফ্যাক্টোরিয়াল বলা আছে, তো n এর সমান বা ছোট কতগুলো আমার p এর মাল্টিপল আছে সেগুলো দেখে নিই, সেগুলো আগে কনসিডার করি। সো সাপোজ আমি এখানে কনসিডার করলাম কি among first n positive integer, among first n positive integer মানে 1 2 3 up to n, এদের মধ্যে থেকে
যারা যারা পি এর মাল্টিপল সেগুলো ধরে নিলাম আমার এই নাম্বারগুলো, পি, 2p, 3p, lp। তার মানে lpটাকে আমি এখানে কনসিডার করছি যে দিস ইজ দ্য লার্জেস্ট multiple of p which is less than or equal to n. So lp is the largest multiple of p which is less than or equal to n. তাহলে আমরা কি লিখতে পারি? Then n equal to lp plus r, যেখানে r এর পসিবিলিটি কি? r টাকে অবশ্যই p এর থেকে ছোট হতে হবে, কারণ lpটা আমি ধরেছি p এর লার্জেস্ট মাল্টিপল। আরটা যদি পি এর থেকে বড় হয় তাহলে আবার কিন্তু এলপিটা লার্জেস্ট মাল্টিপল অফ পি হবে না, ঠিক আছে? সেই কারণে আমার আরটাকে অবশ্যই পি এর থেকে ছোট হতে হবে, যেহেতু আমার এলপিটা হচ্ছে লার্জেস্ট মাল্টিপল অফ পি হুইচ ইজ লেস দ্যান এন। 0 লেস ইকুয়াল টু আর লেস দ্যান পি। তাহলে আমার এলটা কত? তার মানে আমার এলটা এখান থেকে আমি বার করতে পারি এলটা কি, which means n by p equal to l plus r by p। এবার যেহেতু 0 লেস ইকুয়াল টু r লেস দেন p, মানে 0 লেস ইকুয়াল টু r by p less than 1, r by p টা তার মানে আমার n by p এর ফ্র্যাকশনাল পার্ট, তার মানে l টা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট, which means n by p equal to l। তার মানে আমার এখানে কতগুলো মাল্টিপল আছে সেটা আমি বলে দিতে পারলাম, যেটা n এর থেকে ছোট বা সমান। So there are integers which are multiple of p and less than equal to less than equal to n। তাহলে n এর থেকে ছোট আমার এই ইন্টিগ্রাল পার্ট অফ n বাই p খানা মাল্টিপল অফ p আছে, এবং এই প্রতিটা ইন্টিজার, এই ইন্টিগ্রাল পার্ট অফ n বাই p খানা ইন্টিজারের প্রতিটা ইন্টিজার আমার p এর পাওয়ারে অ্যাটলিস্ট একবার করে কন্ট্রিবিউট করেছে। Each of these integers contributes 1 at least once to the power of p so each of these integers contributes 1, মানে p এর পাওয়ারে 1 করে কন্ট্রিবিউট করেছে at least once, মানে at least একবার করে to the power of p। Okay, to the power of p এখানে লিখতে পারো in the factorial of
factor of n factorial or as a factor of n factorial. আচ্ছা, এবার ওই 9 ফ্যাক্টোরিয়াল আর 2 নিয়ে যখন আমরা দেখছিলাম তখন আমরা দেখছিলাম চারটে আমার 2 এর মাল্টিপল আছে, তার মধ্যে থেকে দুটো আমার 2 স্কয়ারের মাল্টিপল। একই জিনিস এখানে আমি দেখলাম যে এখানে এল খানা যে মাল্টিপল আছে নিয়েছি পি এর মধ্যে কেউ কেউ আবার পি স্কয়ারের মাল্টিপল হবে। এলটা হচ্ছে আমার এইটা ইন্টিগ্রাল পার্ট অফ এন বাই পি। ইন্টিগ্রাল পার্ট অফ এন বাই পি খানা পি এর মাল্টিপলের মধ্যে কেউ কেউ আমার পি স্কয়ারেরও মাল্টিপল হবে। এবার তারা আবার ওই অ্যাডিশনাল 1 করে কন্ট্রিবিউট করবে পি এর পাওয়ারে, যে কিনা এন ফ্যাক্টোরিয়ালকে ভাগ করবে। ওকে, so again among this integral part of n by p number of multiples of p, there may be some integers which are multiple of p square, মানে থাকতেও পারে বা নাও থাকতে পারে। সো ধরে নি সেই মাল্টিপল গুলো কারা। সাপোজ তার মানে আমি বলছি যে এখানে কে পি স্কয়ার যেটা আছে সেটা হচ্ছে the largest multiple of p square which is less than equal to n. So kp square is the largest so kp square is the largest multiple of p square which is less than equal to n. তো এই k টা আমরা বার করি যে k টা কত। এখানে যেভাবে বার করেছিলাম একদম সেম প্রসেসে। So তার মানে আমরা n টাকে এইভাবে লিখতে পারি kp স্কয়ার প্লাস s, যেখানে 0 লেস ইকুয়াল টু s, এই s টাকে অবশ্যই p স্কয়ারের থেকে ছোট হতে হবে, না হলে kp স্কয়ারটা আমার লার্জেস্ট মাল্টিপল অফ p স্কয়ার হবে না, which is less than equal to n। তাহলে আমরা এখানে k টা বেসিক্যালি বার করতে চাইছি যে কতগুলো আমার p স্কয়ারের মাল্টিপল আছে। তো এখান থেকে আমি লিখতে পারি n by p স্কয়ার ইকুয়াল টু s by p স্কয়ার। তার মানে
কে ইকুয়াল টু ক্লিয়ারলি বলা যাচ্ছে যে ইন্টিগ্রাল পার্ট অফ n বাই পি স্কোয়ার, কারণ কি এখানে 0 লেস ইকুয়াল টু s বাই পি স্কোয়ার লেস দেন 1। s বাই পি স্কোয়ার যেটা সেটা 0 আর 1 এর মধ্যে আছে, তার মানে অবশ্যই n বাই পি স্কোয়ারের ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে s বাই পি স্কোয়ার। এই কারণে n বাই পি স্কোয়ারের যে ইন্টিগ্রাল পার্ট সেটাই হচ্ছে k। তার মানে আমার এতগুলো পি স্কোয়ারের মাল্টিপল আছে যারা n এর থেকে সমান বা ছোট। সো দেয়ার আর integers less equal to n which are multiple of p square। এই প্রতিটা ইন্টিজারের কন্ট্রিবিউশন পি এর পাওয়ারে অ্যাডিশনাল 1 করে আবার হবে। অলরেডি এদের কন্ট্রিবিউশন কনসিডার হয়েছে যে অ্যাটলিস্ট 1। যখন আমরা সবগুলো পি এর মাল্টিপল কনসিডার করছিলাম তাদের মধ্যেই এরা লুকিয়ে ছিল, তো তাদের এই অ্যাডিশনাল কন্ট্রিবিউশনটা প্রথমে ধরা হয়নি, তো এখানে আবার এদের এই অ্যাডিশনাল কন্ট্রিবিউশনটা কনসিডার করতে হবে। সো ইচ অফ দিস ইন্টিজার্স contributes one in addition to their previous contribution। তো অলরেডি যে 1 করে কন্ট্রিবিউশন ধরা হয়েছিল তাদের সঙ্গে অ্যাডিশনাল আরো 1 করে কন্ট্রিবিউট করবে এই পি স্কোয়ার যারা আছে তারা। সিমিলার ইজ দ্য কেস ফর পি কিউব অলসো। সিমিলার ইজ দ্য কেস মানে তার মানে এই পি স্কোয়ারের মাল্টিপল যারা আছে এদের মধ্যে আবার কেউ কেউ পি কিউবের মাল্টিপল হতে পারে, যেমন 9 আর 2 এর ক্ষেত্রে হলো যে 2 কিউব যেটা 9 থেকে সমান বা ছোট। তো among this n by p square integers, the integral part of n by p square integers, there may exist multiples of PQ, and in a similar fashion as the above, there are n by p cube এর যে ইন্টিগ্রাল পার্ট ততগুলো আমার integers less than n which are multiple of p cube। যারা আবার পি কিউব হবে পি স্কোয়ার পর্যন্ত যে কন্ট্রিবিউট করেছে পি এর পাওয়ারে, পি কিউবে এসে আবার অ্যাডিশনাল 1 কন্ট্রিবিউট করবে।
the additional contribution of 1 to the power of p of this the additional contribution of 1 to the power of p of this n by p cube এর ইন্টিগ্রাল পার্ট এতগুলো ইন্টিজারের কন্ট্রিবিউশন এক করে সেটাও কনসিডার করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, তাহলে একটা সাম পাচ্ছি যে আমরা p এর পাওয়ার কত হবে। তার মানে এখানে আমার যতগুলো p এর মাল্টিপল ছিল সেটা এখন কনসিডার করলাম, তারা প্রত্যেকে p এর পাওয়ারে এক করে কন্ট্রিবিউট করছে। তাদের মধ্যে থেকে সেই p এর মাল্টিপলের মধ্যে থেকে আবার কেউ কেউ p স্কয়ারের মাল্টিপল হবে, তারা অ্যাডিশনাল এক করে কন্ট্রিবিউট করছে। ওকে, সেই p স্কয়ারের মাল্টিপলের মধ্যে থেকে কেউ কেউ আবার p কিউবের মাল্টিপল হবে, তাদের অ্যাডিশনাল এক কন্ট্রিবিউশন কনসিডার করতে হবে। তাহলে আমার 2 এর পাওয়ার এই p এর পাওয়ার তাহলে কত হবে, হাইয়েস্ট পাওয়ার আমার এই সামটা হবে এখানে শুরু। সো the highest power of p that divides n factorial এইভাবে চলবে। এটা কোথায় এন্ড করবে এক্স্যাক্টলি আমরা তাই জানি না, তাই এটাকে আমরা এইভাবে ইনফাইনাইট সাম হিসেবে দেখাচ্ছি, যেটা আদৌ ইনফাইনাইট সাম নয়। আফটার সাম ফাইনাইট টার্মস আমার এই ইন্টিগ্রাল পার্ট গুলো মানে এই টার্ম গুলো 0 হয়ে যাবে। সো এটাকে আমরা সামেশন আকারে এইভাবে লিখতে পারি। সো দিস ইজ ইকুয়াল টু সামেশন ইন্টিগ্রাল পার্ট অফ n by p to the power I, and I running from 1 to infinity. Okay, so the proposition is proved. এবার এই প্রপোজিশনের একটা করোলারি করে আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করব। করোলারিতে যাওয়ার আগে দেখো তো 6 into 7 into 8 into 9 এটা মানে পরপর চারটে কনজিকিউটিভ আমি ইন্টিজার এখানে লিখলাম 6 into 7 into 8 into 9। এটা আমি যদি দেখি এটা কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা যায়। 4 ফ্যাক্টোরিয়াল ইজ 24, এখান থেকে আমি ইজিলি 24 অ্যাজ এ ফ্যাক্টর পেয়ে যাব। ঠিক আছে, সো রেজাল্ট ইজ আর কনজিকিউটিভ ইন্টিজারের প্রোডাক্ট মানে পরপর আমার আর খানা ইন্টিজার আছে কনজিকিউটিভ ইন্টিজার, প্রোডাক্টটা আমার আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা যাবে।
যেখানে আর হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। সেটা করোলারি হিসেবে, এটার করোলারি হিসেবে প্রুভ করা যায়। The product of r consecutive integers is divisible by r factorial, where r is a positive integer. ধরে নাও এরকম পরপর r খানা consecutive integer. Suppose the r consecutive given by তো এই আর কনজিকিউটিভ ইন্টিজার, ধরে নাও এই আমার আর খানা কনজিকিউটিভ ইন্টিজার, তাহলে এদের প্রোডাক্টটা কি হবে? এটাকে কিভাবে লেখা যায়? এটাকে এইভাবে লিখতে পারি না? m plus r whole factorial by m factorial, মানে এর আগে যদি 1 2 up to m, তারপরে m plus r পর্যন্ত যাচ্ছে, তার মানে m plus r factorial, তার মানে এখানে কোন জিনিসটা পার্থি গুণ করা হচ্ছে m factorial, তো সেটা দিয়ে ভাগ করলাম, তো এটা ইকুয়াল টু আমার m plus r factorial divided by m factorial, এটা লেখা যায়। আমার দেখাতে হবে এই যে প্রোডাক্টটা, দিস প্রোডাক্ট is divisible by r factorial, তার মানে this is a multiple of r factorial, এটা দেখাতে হবে। তো দেখো আমি যদি এটা দেখাই যে এখানে m plus r factorial হয়েছে, আমি যদি এখান থেকে দেখাতে পারি যে এই m plus r factorialটা সামান্য যদি দেখাতে পারি এটা r plus r factorial into m factorial এর মাল্টিপল, মানে ধরে নাও এটা ইকুয়াল টু সাম k ইন্টু r ফ্যাক্টোরিয়াল ইন্টু m ফ্যাক্টোরিয়াল হলো, তাহলে কি হবে? আমার এখানে m ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে k ইন্টু r ফ্যাক্টোরিয়াল, তাহলে দ্যাট ইজ মাল্টিপল অফ r ফ্যাক্টোরিয়াল। তো তাহলেই আমার প্রমাণ হয়ে যাবে এই যে প্রোডাক্টটা, এটা আমার ডিভিজিবল বাই r ফ্যাক্টোরিয়াল। ওকে, সেটা আমরা কিভাবে দেখাবো? তো ধরে নাও suppose p be a prime factor of m factorial into r factorial, তাহলে যেহেতু p আমার একটা প্রাইম ফ্যাক্টর of m factorial into r factorial, তার মানে
পিটা আইদার এম ফ্যাক্টোরিয়ালকে ভাগ করে অথবা আর ফ্যাক্টোরিয়ালকে ভাগ করে, যেহেতু পি একটা প্রাইম নাম্বার। সেই কারণে যেহেতু আইদার এম ফ্যাক্টোরিয়ালকে ভাগ করবে অথবা আর ফ্যাক্টোরিয়ালকে ভাগ করবে, সেই কারণে এই যে পি প্রাইম ফ্যাক্টরটা, এটা আমার এম প্লাস আর ফ্যাক্টোরিয়ালকেও ভাগ করবে। কারণ যেহেতু এমটাও এম প্লাস আর এর থেকে ছোট, আরটাও এম প্লাস আর এর থেকে ছোট, আর এম প্লাস আর ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু আপ টু এম প্লাস আর। এখানে আমি ধরছি পিটা আইদার এম ফ্যাক্টোরিয়ালের প্রাইম ফ্যাক্টর নতুবা আর ফ্যাক্টোরিয়ালের প্রাইম ফ্যাক্টর। তার মানে পিটা অবশ্যই আমার এর প্রাইম ফ্যাক্টর তো হবেই। এবার সেই তার প্রাইম ফ্যাক্টর যদি হয়, তাহলে সেই পি এর হাইয়েস্ট পাওয়ার কত সেইটা আমরা দেখি। তো এখানে ফার্স্ট কনক্লুশন হচ্ছে দেন P is a prime factor of m plus r factorial also, যেহেতু P একটা প্রাইম। সো সেই P এর হাইয়েস্ট পাওয়ার কত সেটা দেখি আগের প্রপোজিশন অনুযায়ী। সো হাইয়েস্ট পাওয়ার অফ P that divides m plus r factorial is, আগের প্রপোজিশন অনুযায়ী কি, এই টার্মটা হাইয়েস্ট পাওয়ার অফ P that divides m plus r factorial, সেটা হচ্ছে এই টার্মটা এই প্রপোজিশন অনুযায়ী। এবার আমরা দেখি যে হাইয়েস্ট পাওয়ার অফ P which divides m factorial into r factorial, তাহলে কি হবে? যদি এটা m factorial কে আবার দুটোকেও ভাগ করতে পারে পিটা, এখানে দেখো যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেটাই বলি। এটা দেখো, এখানে আমি বলছিলাম যে এটাকে ভাগ করা, যেহেতু চারটে ইন্টিজারের প্রোডাক্ট, সেই কারণে এটাকে পরপর চারটে কনজিকিউটিভ ইন্টিজারের প্রোডাক্ট, সো দিস শুড বি ডিভিজিবল বাই 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, ইজ ইকুয়াল টু 9 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। 9 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। এখানে যেমন m প্লাস r ফ্যাক্টোরিয়াল বাই m ফ্যাক্টোরিয়াল করেছিলাম, এখানে 6 মানে 5 প্লাস 1, 5 প্লাস 2, 5 প্লাস 3, 5 প্লাস 4, সো দিস 9 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। এবার আমি এখানে দেখছি যে 9 ফ্যাক্টোরিয়াল আর 5 ফ্যাক্টোরিয়ালের এই প্রোডাক্টে আমি কোনো একটা প্রাইম যদি কনসিডার করি, ধরো 3 যদি কনসিডার করি, তাহলে আমার 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে 3 এর যে হাইয়েস্ট পাওয়ার এখানে ইনক্লুড হয়ে থাকবে, সেটা কিভাবে থাকবে? এই 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি আছে,
এবার আমি 3 এর হাইয়েস্ট পাওয়ার দেখছি হুইচ ডিভাইডস 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 3 থেকে একটা পাওয়ার থাকবে 4 5 6, 6 থেকে একটা পাওয়ার থাকবে 7 8 9, 9 থেকে দুটো পাওয়ার থাকবে। আর এখানে একটাই পাওয়ার থাকবে। তাহলে হাইয়েস্ট পাওয়ার অফ 3 দ্যাট ডিভাইডস 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল সেটা কিভাবে পাবো? আমরা যদি আলাদা আলাদা ভাবে বার করতাম যে হাইয়েস্ট পাওয়ার অফ 3 দ্যাট ডিভাইডস 9 ফ্যাক্টোরিয়াল which is this one 1 plus 1 plus 2, that means 4, that is 3 to the power 4, that is the highest power of 3 dividing 9 factorial. এখান থেকে 3 এর হাইয়েস্ট পাওয়ার যে 5 ফ্যাক্টোরিয়ালকে ভাগ করে সেটা হচ্ছে 1 এখান থেকে। তাহলে 3 এর হাইয়েস্ট পাওয়ার কত হচ্ছে? 3 to the power 2 into 2 plus এখান থেকে 4, 4 plus 1, 4 plus 1 that divides 9 factorial into 5 factorial. Okay, so similar is the case here. আমি এটা চাইছি যে highest power of P that divides m factorial into r factorial is given by m ফ্যাক্টোরিয়ালের জন্য যেটা হবে প্লাস r ফ্যাক্টোরিয়ালের জন্য যেটা হবে। ওকে, এবার দেখো এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের যে প্রপার্টি আমরা পড়েছিলাম সেটা সেকেন্ড কি থার্ড প্রপার্টি ছিল এইটা। This one, এটা কত নাম্বার ছিল বলছি, এটা ছিল 3 নম্বর প্রপার্টি অফ প্রপোজিশন 1। তো ওখান থেকে আমরা কি বলতে পারি? বাই property 3 of proposition 1, এটা আমরা লিখতে পারি। এবার আমরা যদি দুদিকে সাম নিই, ইনফাইনাইট সাম বেসিক্যালি তো নয়, ফাইনাইট সামই হবে আলটিমেটলি, সেই কারণে দুদিকে আমরা সাম নিতে পারি। সো টেকিং সাম ওভার আই কি পাবো? summation
এটা আমরা গ্রেটেস্ট ইন্টিজারের ফাংশনে যে প্রপার্টিগুলো পড়েছিলাম প্রপোজিশন 1 তার 3 নম্বর প্রপার্টি থেকে আমরা এটা ইজিলি লিখতে পারি। এবার জাস্ট দুদিকে আমরা সাম ইউ নিয়েছি, সাম ওভার আই, তো এটা পেলাম। তার মানে আমরা কি পেলাম, যে p এর হাইয়েস্ট পাওয়ার দ্যাট ডিভাইডস m ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল is less than the highest power of p that divides this one m plus r factorial। তো এখান থেকে কি বলা যায়, এখানে p নিয়েছি আমরা আরবিট্রারি প্রাইম ফ্যাক্টর, p নিয়েছি আরবিট্রারি প্রাইম ফ্যাক্টর দ্যাট ডিভাইডস m ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। এবার এই যে টার্মটা তার রিপ্রেজেন্টেশন এস এ প্রাইম ফ্যাক্টর তুমি ভাবতে পারো ওই p1 টু দি পাওয়ার আলফা 1, p2 টু দি পাওয়ার আলফা 2 এইরকম। ধরো এটা তো ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক থেকে বলা যায় যে কোনো ইন্টিজারকে তোমরা এইভাবে লিখতে পারো, প্রাইমের পাওয়ারের প্রোডাক্ট হিসেবে, প্রোডাক্ট অফ পাওয়ার অফ প্রাইমস। তো m ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনটা ধরো এইরকম। তার মানে এখানে তুমি যে একটা আরবিট্রারি প্রাইম p ধরেছো সেটা হচ্ছে এই ওয়ান অফ দিস p1 p2 আর pk। এবার তুমি এখানে দেখছো যে এই যে p যে প্রাইম ফ্যাক্টর তার যে হাইয়েস্ট পাওয়ার যেটা m প্লাস r ফ্যাক্টোরিয়ালকে ভাগ করছে সেটা m ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়ালকে যে p এর হাইয়েস্ট পাওয়ার ভাগ করছে তার থেকে বেশি। তাহলে আমরা কি বলতে পারি, সো is on this so we can write m plus r factorial equal to k into m factorial into r factorial for some integer k। এটা কেন লিখতে পারলাম, কারণ অলরেডি আমরা যে কোনো আরবিট্রারি প্রাইম ফ্যাক্টরের জন্য m ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়ালের যে কোনো আরবিট্রারি প্রাইম ফ্যাক্টরের জন্য আমরা দেখে নিলাম যে p এর হাইয়েস্ট পাওয়ার দ্যাট ডিভাইডিং m প্লাস r ফ্যাক্টোরিয়াল সেটা m ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়ালের একে ভাগ করে এমন p এর যে হাইয়েস্ট পাওয়ার সেটা হচ্ছে ছোট। সেই কারণে আর এটা যদি আমরা ধরি m ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়ালের প্রাইম ফ্যাক্টরাইজেশন বা রিপ্রেজেন্টেশন m ফ্যাক্টোরিয়াল আর r ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে, তাহলে এই প্রতিটা প্রাইমের জন্যই এটা ট্রু। p1 এর জন্য এটা ট্রু যে p1 এর হাইয়েস্ট পাওয়ার যে কিনা m প্লাস r ফ্যাক্টোরিয়ালকে ভাগ করে সেটা m ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়ালকে যে ভাগ করে p1 এর হাইয়েস্ট পাওয়ার তার থেকে বেশি। তার মানে আমার p1 to the power alpha 1, p2 to the power alpha 2, pk to the power alpha k, এটা আমার কি, এটা হচ্ছে ধরে নিয়েছি m ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল, এটা ডিভাইডস p
p1 to the power some beta 1 up to pk to the power some beta k, এটা কি জিনিস? এই জিনিসটা m প্লাস r ফ্যাক্টোরিয়ালকে ভাগ করে, যেখানে বিটা 1 বিটা 2 আপ টু বিটা k প্রত্যেকে আলফা 1 আলফা 2 আলফা k এর থেকে বড়। সেই জিনিসটাই আমরা এখানে প্রুভ করেছি। ওকে, and this divides m plus r factorial equal to k into sum, এটাই আমরা এখানে লিখলাম। ওকে, so m plus r factorial so the product of r consecutive integers is divisible by r factorial. Okay, so done, আজকের লেকচার এই পর্যন্ত।